মাধবী ভট্টাচার্যের লেখা গল্প খাঁচা। সমীরের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মা বাবার কাছে উঠলাম। মনে ফুরফুরে মুক্তির আনন্দ। মনে হচ্ছে যেন এতদিনে কোনো অভিশাপ থেকে মুক্তি পেয়েছি আমি। ওই বিশাল বাড়িতে আমার জন্য হাওয়া কম পড়ে যাচ্ছিল যেন। আমাকে দেখে মা বাবা এক লম্বা দীর্ঘশ্বাস ছাড়লেন। শুধু সানি এসে জড়িয়ে ধরলো আমাকে। দুদিন কেটে গেছে, ও বাড়ি থেকে কেউ আমার খোঁজ নেয়নি। তাতে অবশ্য আমার কিছুই যায় আসে না। আমি আবার নতুন করে আমার জীবন শুরু করব। এ বছরটা তো হলো না, তবে সামনের বছর আমি কলেজে ভর্তি হব। এর আগে সমীরের সঙ্গে ডিভোর্সের ব্যাপারে দুবারের মধ্যে কথা হওয়া দরকার। বাবা এর মধ্যেই ঘর খুঁজতে শুরু করেছেন। এই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে তো। এক বিকেলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সানিকে নিয়ে ফুচকা খাচ্ছি। তখনই দেখলাম সমীরের দিদির গাড়ি ঢুকছে পাড়ায়। আমি তাড়াতাড়ি সানিকে নিয়ে বাড়ির দিকে চললাম। তারা কেন এসেছে আবার? আমি ফিরতেই সমীরের দিদি ছুটে এসে আমায় জড়িয়ে ধরল। তুমি কেন চলে এলে এভাবে? একটু আমাদের বলেও এলে না? তোমার হাতেই যে ভাইটাকে ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে পালিয়ে এলে? হাসি পেল আমার। আমার হাতে তোমার ভাইকে ছেড়েছিলে? সে এখন সবার হাতের বাইরে, অনেক দূর চলে গেছে সে। না না, এভাবে বলো না প্লিজ। আমার ভাইটাকে বাঁচাও তুমি। ওকে কে দেখে রাখবে বলো? সে আমি কি জানি। যে ইচ্ছে করে মরতে যায় তাকে বাঁচানোর সাধ্য আমার নেই। কেন ওকে ঠিকভাবে শাসন করনি? আর সব কিছু জেনেও কেন আমাকে এর মধ্যে জড়ালে? দিদি চট করে কোনো জবাব দিতে পারল না আমার কথার, চুপ করে গেল। তখন দিদির বর অয়নদা বলল, ইরা, তোমাকে দেখে তো খুব সেন্সিটিভ মেয়ে মনে হয়। তোমার তো বোঝা উচিত ভাইয়ের যাতে ভালো হয়, সেই কারণে সঙ্গীতা এমন করেছে। সর্বনাশের পথে পা বাড়ানো ভাইকে ফিরিয়ে আনতে চেয়েছে সে। আমি চুপ করে রইলাম। কেন জানি না, অয়নদাকে খুব ভালো লাগে আমার। একজন দায়িত্বশীল মানুষ হিসেবে ওনাকে শ্রদ্ধা করি আমি। সমীরদের পৈতৃক ব্যবসা ভেসে যেত যদি অয়নদা হাল না ধরত। সমীর তো গুড ফর নাথিং। কম বয়সে বেশি পয়সা হাতে পেয়ে একেবারে বকে গেছে সে। অয়নদাকে দেখো, যেমন নিজের পরিবারের খেয়াল রাখে, ঠিক তেমন ডুবন্ত শ্বশুরবাড়িকেও ধরে রেখেছে এক হাতে। অয়নদার মুখের ওপর কথা বলতে পারলাম না আমি, কিন্তু আবার ওখানে ফিরে যেতেও একেবারে ইচ্ছে নেই আমার। দিদি এবারে কাঁদতে শুরু করলো। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তোমারও কি একবার সমীরকে সুযোগ দেওয়া উচিত ছিল না? একবারই হাল ছেড়ে দিয়ে চলে এলে কেন ইরা? আমার শেষ চেষ্টা ছিল ওটা। কিন্তু তুমি তো চাইছই না সমীর ফিরুক। একটা কড়া জবাব দিতে গিয়েও আটকালাম নিজেকে। দিদির চোখে চোখ পড়ে গেছে আমার। বড্ড করুণার অসহায় সে চোখ। অয়নদাও চোখে আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমার মনে হলো, এরা সবাই বড্ড আশা করে আছে। সত্যিই কি আমার এত ক্ষমতা? আমি কি পারবো সমীরকে ফিরিয়ে আনতে? একবার চেষ্টা করে দেখতে দোষ কি? পুরো ব্যাপারটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়াই যায়। আমি মাথা উঁচু করে বলে উঠলাম, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। দেখি সমীর শোধরায় কিনা। যদি সাকসেসফুল না হই তবে কিন্তু ফিরে আসবো আমি। দেখি কি হয়। লেট মি ট্রাই। আমার এরকম হঠাৎ মত পরিবর্তনে তো সবাই অবাক। দিদি কাঁদতে ভুলে গিয়ে ফ্যালফ্যাল করে তাকাচ্ছে আমার দিকে। মা বাবাও হাঁ করে তাকিয়ে আছেন। শুধু অয়নদা মিটিমিটি হাসছে। আমি ভাবছি, চ্যালেঞ্জটা নিয়ে কি ঠিক করলাম? আরে বাস, ফিরে এসেছেন তবে ইরাবতী? দয়া হয়েছে আমার উপর? খিক খিক করে হাসছে সমীর। এ তো একেবারে বেহেড মাতাল। এতদিনে সমীরের দিকে আমি কোনো খেয়ালই করিনি। ইচ্ছেই ছিল না আমার। সে কখন বেরোয়, কখন বাড়ি ফেরে, কি খায়, কখন ঘুমায়, সে নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। কিন্তু এখন যেহেতু সমীরকে ফিরিয়ে আনাটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, তাই এখন থেকে সমীরের উপর কড়া নজর রাখতে হবে আমাকে। বাড়ি ফিরেই আজ আমি ভোলাদা, রাজুদা আর মেনকাদির সাথে কথা বলেছি ভালো করে। খুঁটি খুঁটি সব কিছু জেনে নিয়েছি তাদের সাহেবের ব্যাপারে। ভোলাদা হচ্ছে বাজার করার আর ঘরের সব কিছু সাফসুতরো রাখবার লোক। মেনকাদি বাসন মাজা আর কাপড় কাচার লোক। রাজুদা রান্নার লোক। ভোলাদাও সাহায্য করে ওকে। এছাড়াও আছে মালিকাম কেয়ারটেকার কাম দারোয়ান উমেশদা। আর আছে ড্রাইভার দুলু। তাদের সবার সঙ্গে কথা বলে বুঝলাম সমীরের ব্যাপারে তারা সবাই বেশ দুর্বল।
আমাকে বলল, দাদাবাবু খুবই ভালো লোক, অসৎ সঙ্গে পড়ে মতি নষ্ট হয়ে যাচ্ছে। চেষ্টা করে দেখুন বৌদি, যদি দাদাবাবুর মতি ফেরে। আমি জানলাম সমীর বেশ রাত করে বাড়ি ফেরে, কখনো খায় এসে, কখনো না খেয়েই ঘুমিয়ে পড়ে। আজ তাই আমি জেগে বসেছিলাম, দেখি ও কখন ফেরে। এসেই আমাকে দেখে সমীরের এই ডায়লগ। ভালো করে দাঁড়াতেও পারছে না, মুখ থেকে ভকভক করে মদের গন্ধ বেরোচ্ছে। গা গুলোচ্ছিল আমার। কোনো মতে ভোলাদার আমি মিলে ওকে ধরে ঘরে এনে বেডরুমে শুয়ে দিলাম। এখন ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, কাল সকালে যা বলার বলবো। লাইট অফ করে আমিও ঘরের এক কোণে ডিভানে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি 9টা বেজে গেছে। সমীর নেই বিছানায়। উঠে গিয়ে দেখলাম সে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে। আমাকে দেখে একগাল হেসে বলল, গুড মর্নিং, ঘুম কেমন হয়েছে? ভালো। আজ তুমি আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে? দেখো দিনটা কি সুন্দর। সমীরের ভুরু কুঁচকে গেল, চোখ বড় বড় হয়ে গেল। তুমি আমার সঙ্গে বেড়াতে যেতে চাও? ভেবে বলছো? হ্যাঁ। এত অবাক হওয়ার কি আছে? না, তুমি তো আমাকে পছন্দই করো না। চলেই তো গেছিলে। নিশ্চয়ই দিদি কান্নাকাটি করে ফিরিয়ে এনেছে। মতলবটা কি তোমার? যদি ভাবো আমাকে আঁচলে বেঁধে রাখবে, তবে ভুল করছো। সমীর চৌধুরী দুদিন পর পর মেয়ে বন্ধু পাল্টায়, বুঝেছ? সব মেয়ে এই আমার জন্য পাগল। সারা জীবন একটা মেয়ে নিয়ে কাটানোর কথা আমি ভাবতেই পারি না। রাগে গা জ্বলে গেলেও আমি মুখে হাসি টেনে বললাম, তোমার জন্য পাগল নয়, তোমার টাকার জন্য। তোমার সব বন্ধুরা দুদিনেই হাওয়া হয়ে যাবে যদি তোমার টাকার জন্য না থাকে। বুঝতে পেরেছ? আমার বন্ধুরা আমাকে ভালোবাসে, তারা কখনো আমাকে ছেড়ে যাবে না। নিজেকে বেশি বুদ্ধিমতী মনে করো। তুমি নিজেকে কি মনে করো? কি আছে তোমার? যা কিছু আছে সব তোমার বাবার পরিশ্রমের ফল। আর এখন সব হচ্ছে দিদি আর অয়নদার জন্য। কি করেছো তুমি? মদ খেয়ে নতুন নতুন মেয়ে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কি করতে পারো তুমি? আমি যাই করি, তোমার তাতে কি? আমার ব্যাপারে বেশি নাক গলিও না, বলল সমীর। মুখ কালো হয়ে গেছে ওর। সব সময় তোষামোদে অভ্যস্ত সমীর বোধহয় ভাবতেও পারেনি কেউ একজন ওকে এভাবে বলবে। বিদ্রূপের হাসি হাসলাম আমি। বলতাম না, কিন্তু চোখের সামনে কাউকে ভুল ধারণা নিয়ে থাকতে দেখলে ভুলটা একটু ভাঙিয়ে দিতে ইচ্ছে করে। কি ভুল ধারণা? ওই যে তোমার জন্য সব মেয়ে পাগল, আর তোমার সোকল্ড বন্ধুরা তোমায় ভালোবাসে। মানে কি? যদি আমার কথা শোনো, তবে দুদিনে এর মানে তোমায় বুঝিয়ে দেব। তোমার ভুল ধারণা আমি ভাঙিয়ে দেব। বলো শুনবে কি না? আমি যা বলবো তাই শুনতে হবে কিন্তু। হ্যাঁ শুনবো। আমি প্রমাণ করে দেব ভুল আমি নই, ভুল তুমি। উত্তেজিত সমীর। মনে মনে হাসলাম আমি। অহংকারে ঘা লেগেছি। এত বোকা যে কেউ হয় জানতাম না আমি। তারপর আমার কথা মতো সমীর ওর সব বন্ধুদের রটিয়ে দিল। ওর দিদি জামাইবাবু ওকে ঠকিয়ে সব কিছু নিয়ে নিয়েছে ওর থেকে। তাই এখনও সর্বশান্ত, কিচ্ছু নেই ওর কাছে। তারপর আমরা বিশাল বাড়িটা ছেড়ে একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠলাম। আমি সব কিছু আগে থেকে দিদি আর অয়নদাকে জানিয়ে দিয়েছিলাম, তারাই সব ব্যবস্থা করে দিয়েছেন। আমি শুধু চাইছি সমীর বুঝুক কাদের জন্য ও একটু একটু করে সর্বনাশের পথে এগিয়ে যাচ্ছে। ওর সেই মুখোশধারী বন্ধুরা প্রতিদিন ওর টাকায় মজা করে, নেশা করে, আর নানা তোষামদে ভুলিয়ে রাখে ওকে। ওর লোভী প্রেমিকারা দামি দামি উপহার আদায় করার লোভে ওর পিছনে পড়ে থাকে, ভালোবাসার অভিনয় করে। যদি সত্যি কেউ সমীরের ভালো চাইতো, তবে আজকের দিন নিশ্চয়ই দেখতে হতো না আমাদের। ভাড়া বাড়িতে কয়েকদিন কেটে গেল আমাদের। দিনে দিনে সমীর একা হয়ে যাচ্ছিল। প্রথম প্রথম কেউ কেউ দেখা করতে এলো, আস্তে আস্তে সব কেটে পড়ছিল সমীরের দুরবস্থা দেখে। এখন তো সমীর ওদের বাড়িতে ফোন করলেও কেউ আর সমীরের সঙ্গে কথাও বলতে চায় না। আমি তো জানতামই এমন হবে, কিন্তু সমীরের ভেঙে পড়া চেহারা দেখে খুব মায়া লাগে এখন আমার। বেচারা মিথ্যের স্বর্গে বাস করছিল এতদিন। এখানে আসার পর আর একটা ব্যাপার হয়েছে। আমার অনেক অনুরোধে সমীর নেশা করছে না বেশ কিছুদিন হলো। তবে কতদিন এমন থাকবে জানি না। আমি সারাক্ষণ ওর পাশে থাকি। দুজনে এদিক ওদিক ঘুরে বেড়াই। রাস্তার পাশের দোকান থেকে এগরোল, চাউমিন, ফুচকা খাই। সমীর এমন জীবনে অভ্যস্ত নয়, কিন্তু সে যে ব্যাপারটা উপভোগ করছে মুখ দেখলেই বুঝতে পারি।
একদিন বিকেলে চা খেতে খেতে সমীর হঠাৎ আমায় বলল, থ্যাংক ইউ ইরা, তোমার জন্যই আমি ওই শয়তানগুলোকে চিনতে পেরেছি। জানো, দিদি আর অয়নদা সবসময় বলতো ওরা ভালো নয়। আমি বিশ্বাস করতাম না। এখন বুঝতে পারছি কত বোকামি করেছি আমি। এত সুন্দর যে জীবন জানতামই না আমি। যাক, বুঝতে পেরেছ তবে। আশা করছি আর এরকম বোকামি করবে না তুমি। দিদিকে আর কষ্ট দেবে না, তাই তো? হ্যাঁ, দিদিকেও কষ্ট দেব না, তোমাকেও দেব না, দেখে নিও। চমকে উঠলাম আমি। সমীর এখন আমার কথাও এভাবে ভাবে? জবাব দিলাম না আমি। প্রতিদিনের মতো সেদিনও রাতের খাওয়া শেষ হতেই আমি পাশের ঘরে শুতে গেলাম। এই বাড়িতে দুটোই ঘর। একটা ঘরের কোণে আমি রান্না করি আর সেখানেই আমি ঘুমাই। কিন্তু সেদিন আমি সমীরের বিছানা করে দিয়ে নিজের ঘরে যাব, তখনই পেছন থেকে আমার হাত টেনে ধরল সমীর। আজ এখানেই ঘুমাও না? কেন? বড্ড একা একা লাগছে। কেউ পাশে নেই বলেই আমাকে চাইছো? না, সেজন্য নয়। কেন এভাবে বলছো? করুণ মুখে বলল সমীর। যেদিন আমাকে ভালোবাসবে সেদিন থেকে আমি তোমার পাশেই থাকবো সবসময়, এর আগে নয়। ভালোবাসি তো। কি করে বুঝলে? তুমি তো বলেছ একটা মেয়েকে নিয়ে সারা জীবন কাটানোর কথা তুমি ভাবতেও পারো না। ভুল বলেছি এখন মনে হচ্ছে। তারপর অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেলে, এমনও তো হতে পারে। জবাব দিল না সমীর। রেগে গিয়ে পাশ ফিরে শুলো। আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমার আর একটু সময় চাই। আমি এই কদিনে অনেকটাই কাছে এসেছি ওর, কিন্তু ভালোবাসা এসেছে কিনা বুঝতে পারছি না। দুদিন পর সমীরের আসল বাড়িতে ফিরে গেলাম আমরা। দিদি আর অয়নদা এই নতুন সমীরকে দেখতে পেয়ে খুব খুশি। আমিও খুশি, সমীরের ভুল ভাঙিয়ে দিতে পেরেছি বলে। কিন্তু এখন আমি সমীরের থেকে দূরত্ব বজায় রাখি। সেও কিছু বলে না, এখনও রেগে আছে মনে হয়। একদিন রাতে সমীরকে খেতে দিয়ে আমি বললাম, এ বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়েছে। তোমাকে ফিরিয়ে আনতেই দিদি আমাকে নিয়ে এসেছিলেন। আমার কাজ শেষ, কাল চলে যাব আমি। ভালো থেকো। চেষ্টা করো একটা মেয়েকে নিয়েই সুখী হতে। সঙ্গে সঙ্গে সমীর খাওয়া ফেলে উঠে এসে হাত মুচড়ে ধরল আমার। ঘরের বাইরে এক পা বাড়িয়ে দেখো, খুন করে ফেলবো আমি তোমাকে। কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছ, তাই না? আমাকে ছেড়ে কোথাও যাওয়া চলবে না তোমার। আমি ফিসফিস করে বললাম, গেলে কি করবে? যেতে দিলে তবে তো যাবে। কি করে আটকাবে? এইভাবে বলে এঁটো হাতে জড়িয়ে ধরল আমাকে সমীর। বুক কাঁপছিল আমার। এই বাঁধনকে অস্বীকার করার ক্ষমতা নেই আমার। বুঝলাম পাখি বাঁধা পড়েছে ভালোবাসার শেকলে। এখন খাঁচাই পাখির ঠিকানা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।